আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরের মিছিলে মিটিংয়ে সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, ইয়ে করা। এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মব তো আরও অনেক আগে থেকে হচ্ছে, এটা তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারলো না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এইটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব হাদি? ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই, সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1,000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1,000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই কয়জন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থা, তাকে পুনর্বাসন করতে পারে না। হাদি, জাস্ট ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের ক্যাপিটাল। এক্স্যাক্টলি দুইটা কারণ, কি কারণে করে? কারণ ভাই দুইটা। কি কারণে করে? হ্যাঁ, নাম্বার 1, জি, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তলা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্র ভাই জেল খেটেছেন। এছাড়া 2-1 জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী না না সরকার না না, কিন্তু হাদি, হাদি, যেভাবে হোক হাদি, এটা হয়ে গেছে। জুলাইতে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, ওই যে ভাই, সাধারণ মানুষ আপনার হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি জি, খালিদ ভাই, জি, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় হ্যাঁ, আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। হ্যাঁ, আমরা না, 1000 বার না, বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা লোক ভালো, হ্যাঁ, উনি নিজে অসুস্থ, হ্যাঁ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে না জাতীয় না, জোট এটা স্বাস্থ্য সরাবেন? উপদেষ্টা তো না, এই কিন্তু নিয়ে হাজার কিন্তু তর্ক কিন্তু আছে। হাদি, জনাব হাদি, আমার একটা কৌতূহল আছে। স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, নাই তো, সেই দেশে কোনো স্বাস্থ্য আপনারা উপদেষ্টা স্বাস্থ্য নাই। উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই? শোনেন, কেন বলি না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% পেই করছে। কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায়, ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন? হ্যাঁ, মানে এটা তো একদম একদম হাদি, একদম একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ, একই একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের এটাও গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না না না, হাসিনারা বলে আমরা এগুলি বলছি। দাঁড়ান দাঁড়ান হাদি, হাদি, আমি আপনারে বলি, হাসিনারা বলে আমরা এগুলি শেখ হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেইটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে।
ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালেদ ভাই, এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হইছে, সেইটা সারতে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই গোপালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু বলতেছেন তো হাদি সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি, প্রধানমন্ত্রী কার্যালয় সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হইলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালেদ ভাই, আমি আপনার বলি, আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ সম্মেলনে, আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনূসকে পারবেন, ইউনূসের সবাই না ইউনূসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি, দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার জায়গা ছিল না। দ্যাট ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে আমার ছাড়া। কিন্তু তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2 বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব আমি করব না। তো আমি বাংলাদেশে কোনো সেক্রেটারিয়াল জব কোনো মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম, কিন্তু খালেদ ভাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আরো যেটা ফিল করতেন। আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি, এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে, আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই তো, আমি বুঝি না। খালেদ ভাই জি, এই একটি আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছি, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি কোন যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে, এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই। আমরা কি চাই?
ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক, যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে গাইলে ভাই, যে ন্যূনতম কিছু সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত কি ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না, মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না, এটা ওনার কি? আমি এটা ঠিক আসলে বুঝি না। আমি কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা, এগুলি তিনি কেন করেন নাই? কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন? উনি 10টা কমিটি করতে পারছেন, কি করছেন না করছেন এগুলি কেন করেন না? আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই। অনেকগুলি বিষয় মানে কি বলবো, যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে। নাহিদ ইসলাম 1/11 ভয় দেখেছেন। আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই, একজন দর্শকের কাছে, দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি। ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল। উনি বলছেন, খালেদ সাহেব, আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন। মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন, সেটা নিয়ে আমি জুলকারনাইন সায়ের সাথেও কথা বলছি। হাওয়েভার, আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই, সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন, এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই, ফর ইউর ইনফো। যাই হোক, হাওয়েভার, আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই। কামাল ভাই, এইটারে আপনি আসলে কীভাবে দেখেন? নির্বাচন কেমনে ঠেকানো, নির্বাচন আসলে হবে কিনা? আর আমি একটু কামাল ভাই একটু এটাও দেখেন, আমার কিন্তু এখন ডক্টর ইউনূসকে, মানে উনার এই 1 বছর যদি আমি বিশ্লেষণ করি, 8 মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন, এই 4 মাস আমার মনে হচ্ছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে। এইটাও আপনি একটু দেখেন, এটা আমার মনে হয়। আমি আমার মতো করে আমি একটু ছোট করেই বলি, আমার সময় খুব কম। জি, আপনার সময় একটু বাড়াই দিব, শুধু আপনি বলেন। জি কামাল ভাই। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের যে কথাগুলো হাদিও বললেন, যে এই যে তালিকা করা, মৃতদের তালিকা করা, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের দায়িত্ব নয়, এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে 2 মাসের কাজ ভাই, জাস্ট 2 মাসের কাজ। কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে, সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে। এটা সংগ্রহ করা, চেক করা, রিচেক করা, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ওনারা করলেন না কেন? করলেন না দুটো কারণে আমি বলি আপনাকে। প্রথম কারণ হলো, আমি শুরু থেকেই বলছি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। একটা সরকারের যে দায়িত্বটা থাকে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে, এদের কোনো কমিটমেন্ট নাই। এটা 1 নম্বর। যদি কোনো বিপ্লবী সরকার হয়, তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে, এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে, যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে, অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব। এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই। আমি হাদিকে বলি, যেমন হাদির কথা বলি, হাদি তো রাজপথের অকুতোভয় সৈনিক ছিলেন। তখন মনে করেন হাদি তখন আন্দোলন করতেছে, আপনি হাদিকে যাই নিয়ে 3 তারিখে যে বলেন, হাদি আন্দোলন ঠিকঠাক মতো করো, যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু আমি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। হাদি কি করতো ভাই? হাদি করতো, হাদির রিয়াকশনটা কি হতো আপনি বলেন? তো এখন এই তো হয়েছে, ও আন্দোলনে বিজয়ী হয়েছে, নূরজাহান বেগমকে উপদেষ্টা বানাইছেন। কে বানাইছে? ডক্টর ইউনূস বানাইছে। কেন বানাইছে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে, নাকি এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে, ঠিক আছে বয়স্ক হয়ে গেছে, গৃহবধূ ঘরে থাকে, এখন নাতি নাতি নিয়ে থাকে, তার সঙ্গে পরিচয় আছে, আইনে বসাই দিছে? এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব? এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে? পারে না। দেখেন, একটা ছোট করে একটু জিনিস জানবো। ডক্টর ইউনূস যেহেতু কাউকেই চিনে না, নানা জায়গা থেকে নানা উপদেষ্টা আছে, উনার তো একটা নিজের লোক দরকার, যে উপদেষ্টা পরিষদে কে কি বলে আমার কাছে এসে একটু বলবা। সকল ধরনের সিইওরা তো এরকম করে একটা লোক লাগায় রাখে ওই বোর্ড মিটিং এ, কে কি বলে, ওরকম সমস্যাটা কোথায় আমি বলি, এটা লাগবে না। উনি কিন্তু চেষ্টা করেন তা না, উনি আসলে বাংলাদেশের মানুষকে চিনে না। দিস ইজ দ্য ট্র্যাজেডি। উনি এই দেশের মানুষকে চেনে না, উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না। এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে, কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে, এই জিনিসটা ওনার জানা নাই।
উনি আপনি হিসাব করে দেখেন না ভাই, পূর্ববর্তী 30 বছর 40 বছর উনি দেশে থাকছে কয়েকদিন, বাইরে থাকছে কয়েকদিন, দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়েকদিন, বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কয়েকদিন। দেখেন না ভাই, দেখলেই তো হয়। যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্টে আসি। ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই, যা পাইছি তাই তো পাইছি। আমার কথাটা হলো কি যে আপনার এই যে তালিকাটা দেখেন, এটা ছিল সবচেয়ে ফরজ কাজ। এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে, এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে। এবং অগাস্ট মাসে আমার যতদূর মনে পড়ে, অগাস্টের 16 কি 17 তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন, সে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছে। ওরা কিন্তু বলেছে, এই স্টুডেন্টরা সবাই বলতেছে, উনি পাত্তা দিচ্ছে না। স্টুডেন্টদের হয়েছে কি বিপদটা কোথায়? এদের বিপদটা হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট এই ইনস্টিটিউটে কিছু বলতে পারতেছে না, কারণ এরা তো ওকে আনছে, বলতে পারছে না। তো কিন্তু কাজটা তো হচ্ছে না। এই যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে, দেন আমি আগে বলছি ভাই, আমি কিন্তু কোনো দল করি না। শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন? জামাতে ইসলামী করছে। জামাতে ইসলামীকে তালিকা করছে, এবং সেই তালিকাতে সেই ওরা 10টা খণ্ডের বই করছে, 10 খণ্ডের বই। সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে, কবে মারা গেছে, তার আইডি কার্ড সহ, তার ফ্যামিলির বিবরণ সহ, ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেইল আছে। এই কাজটা জামাত করছে, আর কেউ করে নাই। তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে, গভর্নমেন্ট পারলো না কেন? জামাত চেয়েছে তাই করেছে, সরকার চায় নাই তাই করে নাই। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, আর কিছু না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের উপদেশে বসে যে যত লোক আছে, এর মধ্যে শতকরা 80% লোকের এই আন্দোলনের সঙ্গে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে শারীরিক, মানসিক, আর্থিক, বুদ্ধিভিত্তিক কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তারা শুধু তাদেরকে